আকাশে পূর্ণিমার ম্লান আলো। হঠাৎ তেহরানের একটি গোপন সামরিক ঘাঁটিতে জ্বলে উঠল সাদা লাল সতর্কবার্তার আলো। নিস্তব্ধতা ভেঙে কমান্ড সেন্টারে বেজে উঠল ফোনের তীক্ষ্ণ আওয়াজ। ঘরের ভেতরে টেবিল ঘিরে বসা উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখ গম্ভীর, দৃষ্টি উদ্বিগ্ন। ফোন তুলে একজন কড়া কণ্ঠে আদেশ দিলেন, সমস্ত ক্ষেপণাস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় আনো, এখনই। তারপরই শুরু হলো প্রচণ্ড তৎপরতা। সৈন্যদের ছোটাছুটি, সরঞ্জাম সজ্জিত করার ধাতব শব্দ, কম্পিউটারের স্ক্রিনে লাল রঙের অ্যালার্ম। পুরো ঘাঁটিতে যেন ঝড় বয়ে গেল। ইরানি বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি সক্রিয় করে তুলল তাদের ১৩,৫০০টি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পুরনো স্কাড, জেলজালের মতো ধ্বংসাত্মক অস্ত্রের বিশাল ভাণ্ডার, যার সংখ্যা ১ লক্ষ থেকে ৩ লক্ষ পর্যন্ত অনুমান করা হয়। তেহরানের আকাশে যেন রক্তিম আভাস। একটি যুদ্ধের প্রলয়ঙ্কারী ছায়া ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে। বিপ্লবী গার্ড, ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকা এই বাহিনী মধ্যপ্রাচ্যের যে কোনো লক্ষ্যকে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। তাদের আধুনিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে ফাতে ১১০ এবং শাহাব ৩ সরাসরি ইউরোপ বা ইসরায়েলের হৃদয়ে আঘাত হানতে পারে। কিন্তু কেন এই মুহূর্তে সতর্কতা? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ক্রমাগত হুমকি দিচ্ছেন। ইয়েমেনের হুথিদের উপর একের পর এক হামলার নির্দেশ দিচ্ছেন। ট্রাম্প বলেছেন, হুথিদের বেরোনো বুলেটকে ইরানের বুলেট হিসেবেই আমি দেখব। এছাড়া গত কয়েক সপ্তাহে ইরান ইসরায়েলের উত্তেজনা চরমে। নেতানিয়াহু ইরানের পারমাণবিক প্রকল্পকে অস্তিত্বের হুমকি বলে ঘোষণা দিয়েছেন। গোপন এক হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ক্ষতির খবরও মিডিয়ায় ছড়িয়েছে, যদিও তেল আবিব তা অস্বীকার করে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি থেকে সরে দাঁড়ানোর পর থেকেই ইরান পশ্চিম সম্পর্কের বরফ জমে আছে। ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণকে আরও অগ্ন্যুৎপাতের দিকে ঠেলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, কঠিন জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের হুঁশিয়ারি, যে কোনো আগ্রাসনের জবাব হবে ধ্বংসাত্মক। অন্যদিকে জাতিসংঘ মহাসচিবের আবেদন, সংযমী একমাত্র পথ। সৌদি আরব নীরব নয়, তাদের ড্রোন ও স্যাটেলাইট চোখ রাখছে তেহরানের দিকে। তেহরানের পথে ঘাটে চাপা আতঙ্ক। এক কনিষ্ঠ সেনা কর্মকর্তা, মুখে লড়াইয়ের প্রস্তুতির গাম্ভীর্য, বললেন, জীবনের বিনিময়ে দেশ রক্ষা করব। কিন্তু বাজারের দোকানদার জাভেদের কণ্ঠে হতাশা। যুদ্ধ মানেই বাড়িঘর ছেড়ে পালানো। আমরা কি ৮০-র ইরাক ইরান যুদ্ধের বিভীষিকা আবার দেখব? এক শিক্ষিকা, যিনি নাম গোপন রাখতে চান, বললেন, আমার শিশুরা স্কুলে যাচ্ছে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি অন্ধকার? সামরিক বিশেষজ্ঞ ডক্টর ফারহাদ আব্বাসের মন্তব্য, ইরান বার্তা দিচ্ছে, আমরা অপ্রতিরোধ্য। কিন্তু এই শক্তি প্রদর্শন যদি ভুল বোঝাবুঝিতে রূপ নেয়, পরিণতি হবে অকল্পনীয়। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষক নেগিন পারুস্তো সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের গতিপথ এখন এক সূক্ষ্ম দড়ির ওপর। সামান্য ঝাঁকুনি বিশ্ববাজারে তেলের দামকে $200 ঠেলে দিতে পারে। সামরিক ঘাঁটিতে এখনও চলছে ক্ষেপণাস্ত্রের টার্গেটিং সিস্টেম চেক। তেহরানের আকাশে সন্ধ্যা নামছে লাল কালো মেঘে ঢেকে। বিশ্বজুড়ে নিউজ চ্যানেল, কূটনৈতিক মহল, সামাজিক মাধ্যম সবাই একটাই প্রশ্নের উত্তর খুঁজছে, এই প্রস্তুতি কি কেবলই কূটনৈতিক চাপ তৈরি করার নাটক, নাকি আসন্ন ধ্বংসের মুখ বন্ধ? ইতিহাস সাক্ষী, যুদ্ধ কখনো সমাধান দেয়নি, বললেন তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজা ইয়াজদানি। কিন্তু ক্ষেপণাস্ত্রের নিশানা তো ইতিহাসের পাতায় আটকে থাকে না, সেটি তাক করে আছে ভবিষ্যতের দিকে। আজ রাতের তেহরানে রক্তিম সূর্যাস্তে যেন লুকিয়ে আছে ধ্বংসের ভোরের সম্ভাবনা। সানা, ইয়েমেন। সানার আকাশে এখন যুদ্ধ বিমান নেই, বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না, তবু বাতাসে যেন অদৃশ্য এক অশনি সংকেত ভাসছে। চারিদিকে চাপা উত্তেজনা। রাতের অন্ধকারে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি তার দাবার গুঁটি সাজাচ্ছেন। তিনি জানেন যে কোনো মুহূর্তে নতুন যুদ্ধ শুরু হতে পারে, তবে ইয়েমেনি যোদ্ধারা প্রস্তুত।
তার চোখে ক্ষোভ লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প। গাজা নিয়ে ট্রাম্পের নতুন পরিকল্পনা তাকে ক্ষুব্ধ করেছে, তাই ক্যামেরার সামনে এসে সরাসরি সাবধানবাণী উচ্চারণ করলেন। তুমি বোকার স্বর্গে বাস করো। গাজার মানুষ যারা বোমার নিচেও মাথা নত করেনি, তারা কি তাদের মাতৃভূমি তোমার কাছে বিক্রি করবে? আমাদের আঙুল ট্রিগারে রয়েছে। যদি জায়নিস্ট শাসক গোষ্ঠী গাজার বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ নেয়, আমরা সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাবো। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজার ভবিষ্যৎ নিয়ে একটি বিতর্কিত পরিকল্পনার কথা বলেছেন। তার প্রশাসনের কৌশল হল গাজার জনগণকে জর্ডান বা মিশরের মতো দেশগুলোতে সরিয়ে দেওয়া, যেখানে তাদের পুনর্বাসন করা এবং গাজায় নতুন অবকাঠামো তৈরি করা। মূলত এটি এমন একটি পরিকল্পনা যেখানে ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী ভূমি ইসরায়েলের দখলে চলে যাবে আর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা পরিণত হবে শরণার্থীতে। আব্দুল মালিক আল হুথি সরাসরি ট্রাম্পের এই পরিকল্পনার বিরোধিতা করেছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, গাজার জনগণ তাদের ভূমি ছাড়বে না। যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের বিতাড়িত করার চেষ্টা করে, তাহলে আমরা শক্ত প্রতিক্রিয়া দেখাব। আনসারুল্লাহর এই বক্তব্য শুধু রাজনৈতিক প্রতিক্রিয়া নয়, বরং সামরিক প্রস্তুতিরও ইঙ্গিত বহন করে। হুথিরা ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শুরু করেছে। বিশ্লেষকরা বলছেন, যদি গাজায় ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালায়, তাহলে ইয়েমেন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এমনকি লোহিত সাগরে অবস্থানরত মার্কিন নৌবহরও হুথিদের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। হুথিদের এই হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্র ইসরায়েল নতুন করে হিসেব নিকাশ করতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হচ্ছে, হুথিরা কি শুধু হুমকি দিচ্ছে, নাকি সত্যি ট্রিগার টানতে প্রস্তুত? মধ্যপ্রাচ্য এখন অপেক্ষা করছে পরবর্তী বিস্ফোরণের। তেল আবিবের সকালটা শান্ত ছিল। ভোরের নরম আলো শহরের উঁচু ভবনগুলোর কাছে ঝিকমিক করছিল। হঠাৎ সেই নীরবতা ভেঙে দিয়ে সাইরেনের তীক্ষ্ণ শব্দ ছড়িয়ে পড়ল। স্থানীয় সময় 7:30। জেরুজালেম থেকে তেল আবিব। একের পর এক শহরে সাইরেন বেজে উঠল, যেন আকাশ থেকে বিপদের ডাক নেমে এসেছে। রাস্তায় ছুটে চলা মানুষ থমকে দাঁড়ালো, দোকানের শাটার নামতে শুরু করলো, আর মায়েরা তাদের শিশুদের জড়িয়ে ধরে আশ্রয়ের দিকে ছুটল। ইসরায়েলের বুকে আবারও আতঙ্কের ছায়া। এই আতঙ্কের নাম ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দূর থেকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুঙ্কারে ইহুদি জনগোষ্ঠীর হৃৎপিণ্ড কেঁপে উঠেছে। এ এক নাটকীয় সকাল, যেখানে শান্তি আর যুদ্ধের সীমানা মিলিয়ে গেছে। ইরান সমর্থিত হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই হামলার দায় স্বীকার করেছে তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হুথিদের এই আক্রমণ গত 5 দিনে চতুর্থবারের মতো ঘটল। এর আগে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে টানা 3 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সশস্ত্র গোষ্ঠী। রোববারের হামলায়ও তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের মাটি। কিন্তু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছানোর আগেই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ভূপাতিত করা হয়েছে। আইডিএফের একজন মুখপাত্র বলেন, আমরা সতর্ক ছিলাম। হুথিদের মিসাইলটি ধ্বংস করা হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু শুধু প্রতিরক্ষা দিয়ে কি আতঙ্ক থামানো যায়? বেন গুরিয়ন বিমানবন্দরের টানা হামলার পর সেখানকার কার্যক্রমে বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান বাতিল হয়েছে, যাত্রীরা আটকে পড়েছেন। একজন যাত্রী ইয়ারন লেভি বললেন, আমি বাড়ি ফিরতে চাই, কিন্তু প্রতিবার সাইরেন বাজলেই মনে হয় এই বুঝি শেষ। ইহুদি সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়। হুথিরা কেন এই হামলা চালাচ্ছে? তাদের দাবি, এটি গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিশোধ। গাজায় চলমান সংঘাতে হাজার হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েলের বোমাবর্ষণে ধ্বংস হয়েছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল। হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন, গাজায় আমাদের ভাই বোনদের উপর নারকীয় হত্যাকাণ্ড বন্ধ না হলে আমাদের হামলা থামবে না। ইসরায়েলকে জবাব দিতেই হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আমাদের লক্ষ্য বাড়াবো। বেন গুরিয়ন বিমানবন্দরই শেষ নয়।
গাজার সংঘাতের সঙ্গে হুথিদের এই হামলার সরাসরি যোগ আছে। 2023 সালের অক্টোবরে হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজায় নিরবচ্ছিন্ন আক্রমণ চালাচ্ছে। এই যুদ্ধে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো, যার মধ্যে হুথিরাও আছে, ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়েছে। হুথিরা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলার পাশাপাশি সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে। গত 5 দিনে 4টি হামলা তারই প্রমাণ। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেম বিশ্বের অন্যতম উন্নত। রোববারের হামলায়ও তারা সফলভাবে হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। কিন্তু প্রতিবারই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তেল আবিবের একজন বাসিন্দা রিনা কোহেন বললেন, আমরা শান্তিতে ঘুমোতে পারি না, প্রতিদিনই মনে হয় এই বুঝি বোমা পড়ল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা হুথিদের হামলার জন্য প্রস্তুত। আইডিএফ এর একজন কর্মকর্তা বলেন, আমরা জানি হুথিরা দূর থেকে আঘাত করছে, কিন্তু আমাদের প্রযুক্তি তাদের রুখে দেবে। তবে বিশ্লেষকরা বলছেন, হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো যদিও অধিকাংশ ক্ষেত্রে ধ্বংস করা হচ্ছে, তবু এই ঘন ঘন হামলা ইসরায়েলের জন্য একটি মানসিক চাপ সৃষ্টি করছে। হুথিদের এই হামলা শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী ইরানের সমর্থন নিয়ে কাজ করছে। ইরানের বিপ্লবী গার্ড বলেছে, হুথিরা স্বাধীনভাবে তাদের সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্রের দাবি ইরানই তাদের অস্ত্র আর প্রযুক্তি দিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র হুথিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। গত সপ্তাহে ইয়েমেনে হুথি ঘাঁটিতে আমেরিকান বিমান হামলায় 53 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি হুথিদের সমর্থন চালিয়ে যায় তারা কঠোর পরিণতি ভোগ করবে। অন্যদিকে হুথিরা যুক্তরাষ্ট্রের জাহাজেও হামলা চালিয়েছে। লোহিত সাগরে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের ওপর তারা 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপের দাবি করেছে। এই হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিশোধের অংশ বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের রাস্তায় এখন এক অদ্ভুত নীরবতা। সাইরেন বাজার পর মানুষ আশ্রয়ে ছুটছে, কিন্তু তাদের চোখে প্রশ্ন, এই ভয় কবে শেষ হবে? জেরুজালেমের একজন দোকানদার ডেভিড বেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু প্রতিদিন এই সাইরেন আমাদের জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে। গাজার যুদ্ধ যতদিন চলবে, হুথিদের হামলাও ততদিন থামবে না, এই বার্তা স্পষ্ট। তেল আবিবের সন্ধ্যা নামছে, আকাশে সূর্য ডুবে গেছে, কিন্তু শহরের আলো এখনো জ্বলছে। দূরে কোথাও একটা বিমানের শব্দ। এটি কি ইসরায়েলি বিমান, নাকি আরেকটি হুথি ক্ষেপণাস্ত্রের আগমন? কেউ জানে না। হুথিদের হামলা আর ইসরায়েলের প্রতিরক্ষার এই খেলায় জনগণ আটকে পড়েছে। গাজার রক্তাক্ত মাটি থেকে উঠে আসা প্রতিশোধের আগুন এখন ইসরায়েলের আকাশে পৌঁছে গেছে। এই গল্পের শেষ কোথায় কেউ বলতে পারে না, কিন্তু একটা কথা স্পষ্ট, যতক্ষণ গাজায় শান্তি না ফিরছে, ততক্ষণ ইসরায়েলের আকাশে সাইরেনের শব্দ থামবে না। ওয়াশিংটনের আকাশে তখন গাঢ় নীল অন্ধকার। হোয়াইট হাউসের হলওয়েগুলোতে নীরবতা, কিন্তু প্রেসিডেন্টের ওভাল অফিসে আলো এখনো জ্বলছে। ডেস্কের ওপারে রাখা ফোন, খোলা নথিপত্র, ট্রাম্পের চিন্তামগ্ন দৃষ্টি, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে বড় কিছু হতে চলেছে। ঠিক এমন সময় খবর আসে, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন, ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ে তুলতে চান। এ যেন এক বিস্ময়ের ধাক্কা। কয়েক সপ্তাহ আগেই তো ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্তরাষ্ট্র। তেল রপ্তানি প্রায় শূন্যে নামিয়ে আনার চেষ্টা চলছে। সামরিক ঘাঁটিগুলোতে সেনা সংখ্যা বাড়ানো হচ্ছে। আর এখন ট্রাম্প বিশ্বাস গড়ে তুলতে চান। তাহলে কি এটা নতুন কোনো কূটনৈতিক চাল, নাকি ট্রাম্প সত্যি সম্পর্ক স্বাভাবিক করার পথে হাঁটতে চাইছেন? উইটকফ বলেন, ট্রাম্পের সাম্প্রতিক চিঠি ইরানের জন্য কোনো হুমকি ছিল না, বরং এটি আলোচনার দরজা খুলে দেওয়ার একটি প্রয়াস। কিন্তু এই বক্তব্যে যেন
আরও ধোঁয়াশা তৈরি হলো। কারণ একই সময়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ পাঠানো হবে। বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্প প্রশাসনের দ্বৈত কৌশল, একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে আলোচনার হাতছানি। তবে ইরান এই বার্তাকে কিভাবে দেখছে? ট্রাম্পের বার্তার প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী আব্বাস আরাকচি জানালেন, আমরা শীঘ্রই ট্রাম্পের চিঠির উত্তর দেব, তবে সেটা আমাদের নিজস্ব কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পাঠানো হবে। কিন্তু এর অর্থ কি? ইরান কি সত্যি আলোচনায় আগ্রহী, নাকি তারা শুধু সময় কিনতে চাইছেন? তেহরানের অভ্যন্তরীণ সূত্র বলছে, সামরিক ও কূটনৈতিক বিশেষজ্ঞদের নিয়ে বৈঠক করেছেন খামেনি। আমরা জানি ট্রাম্পের কথা বিশ্বাস করা কঠিন। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গোপনীয়তার শর্তে বলেন, কিন্তু আমরা সবকিছু বিবেচনায় রাখছি। বিশ্লেষকরা বলছেন ইরান এখন অত্যন্ত সতর্ক। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের নীতি দেখে তেহরান নিশ্চিত যে তারা সরাসরি কোনো ফাঁদে পড়তে চায় না। 2015 সালে ওবামার আমলে করা পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে গিয়েছিলেন। তারপর থেকেই ইরান ওয়াশিংটনের ওপর আস্থা রাখতে পারছে না। তবে ইরানের ভেতরেও মতবিরোধ রয়েছে। একদল মনে করে ট্রাম্প আসলে তাদের দুর্বলতা যাচাই করতে চাইছেন, আরেক দল মনে করে আলোচনার দরজা একেবারে বন্ধ না করাই ভালো। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGC তাদের ক্ষেপণাস্ত্র বাহিনীতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইরানের 13,500 আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন সম্পূর্ণ প্রস্তুত। এছাড়াও প্রায় 1 লাখ থেকে 3 লাখ পুরনো কিন্তু কার্যকরী ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। অর্থাৎ ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে, যদি আমেরিকা বিশ্বাস ভঙ্গ করে তবে জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না। ওয়াশিংটন ট্রাম্পের এই নরম বার্তার আসল উদ্দেশ্য নিয়ে এখনো পরিষ্কার নয়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের জন্য এটি একটি গেম চেঞ্জার হতে পারে। তিনি যদি সত্যি ইরানের সঙ্গে চুক্তি করেন তাহলে এটি ট্রাম্পের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচিত হবে। কিন্তু যদি ইরানকে কৌশলে দুর্বল করতে চান তাহলে তার নতুন সংকটের জন্ম দিতে পারে। তেহরানের আকাশ তখনও কালো, ভোরের আলো ফোটেনি। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি জানালার পাশে বসে আছেন নিঃশব্দে, যেন সমুদ্রের গভীরতা তার চারপাশে ছড়িয়ে পড়ছে। দূরে আজানের সুর ভেসে আসছে, কিন্তু তার মন পড়ে আছে সামনে রাখা চিঠির ওপর। বাইরে তখন ইরানের রাস্তাগুলো নিস্তব্ধ, কিন্তু দুনিয়ার অন্য প্রান্তে হাজারো চোখ অপেক্ষা। হোয়াইট হাউসের অফিস ঘর থেকে শুরু করে পেন্টাগনের কোল্ড রুম, তেল আবিবের সামরিক দপ্তর থেকে বেইজিংয়ের বিশ্লেষকদের স্ক্রিন, টেবিলের উপর ট্রাম্পের পাঠানো চিঠির কালি এখনো ভেজা, যেন সময়ও সিদ্ধান্তের অপেক্ষায় থমকে গেছে। খামেনির হাতের কলম থমকে আছে। এই মুহূর্তের জন্য আকাশের তারা, বাতাসের নড়াচড়া, এমনকি সময়ও স্থির হয়ে আছে। এই কলম কি শান্তির সিলমোহর বসাবে, নাকি আগুনের সুর তুলে দেবে? ওয়াশিংটনের সকালটা ঠান্ডা। হোয়াইট হাউসের জানালা দিয়ে ভেসে আসছে কুয়াশার সাদা পর্দা। ভেতরে ডোনাল্ড ট্রাম্পের ডেস্কে একটা চিঠি, ইরানের উদ্দেশ্যে লেখা। এই চিঠি যেন শান্তির সুর বয়ে আনার প্রতিশ্রুতি, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে একটা গভীর উৎকণ্ঠা। যে ট্রাম্প ক্ষমতায় এসে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিয়েছিলেন, সেই ট্রাম্পই এখন নরম সুর করছেন। তেহরানের দিকে তাকিয়ে তিনি যেন বুঝে গেছেন, এই খেলায় যুদ্ধ নয়, কূটনীতি হতে পারে শেষ কথা। এই গল্প শুধু রাজনীতির নয়, একটি শক্তিশালী জাতির সঙ্গে আরেকটি শক্তির মুখোমুখি হওয়ার নাটকীয় অপেক্ষার কাহিনী। 2017 সালে ক্ষমতায় এসেই ট্রাম্প ইরানকে লক্ষ্য করে আগুন ঝরিয়েছিলেন। ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, এই অভিযোগ তুলে তিনি পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা আরোপ করেন। মধ্যপ্রাচ্যে তার নীতি ছিল আগ্রাসী, ইরানকে চাপে রাখা। বিশ্লেষকরা বলেছিলেন এতে মধ্যপ্রাচ্য অস্থির হবে। কিন্তু হঠাৎ 2025-এ এসে ট্রাম্পের সুর বদলেছে।
তিনি কয়েক সপ্তাহ আগে ইরানকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে যুদ্ধ নয়, সমঝোতার কথা। মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাই না। ট্রাম্প শান্তির পক্ষে, তিনি আলোচনার মাধ্যমে সমাধান চান। চিঠিতে ট্রাম্প নিজেকে শান্তির প্রেসিডেন্ট হিসেবে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ইরান আর যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাতে জড়ানো উচিত নয়, আসুন আলোচনায় বসি। উইটকফ জানান, ট্রাম্প ইরানের পারমাণবিক কার্যক্রম নিরাপদ কিনা তা যাচাই করতে চান। একই সঙ্গে নিষেধাজ্ঞার জাল ছিঁড়ে ইরানকে আন্তর্জাতিক মঞ্চে ফিরিয়ে আনার প্রস্তাব দিয়েছেন। কিন্তু তেহরান এই চিঠিকে হুমকি হিসেবে দেখছে, তারা প্রত্যাখ্যান করেছে। উইটকফ বলেন, এটা হুমকি নয়, বৈরিতা কমানোর চেষ্টা। তেহরানের পাহাড়ি ঘেরা শহরে বাতাসে উত্তেজনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি এক বক্তৃতায় ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, যারা ইরানের ক্ষতি করতে চায় তাদের জোরালো চপটাঘাত করা হবে, আমরা কোনো ছাড় দেব না। তার কথায় ফুটে উঠেছে ইরানের অটল দৃঢ়তা। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি ট্রাম্পের হুমকিকে উপহাস করে বলেছেন, ভয় দেখিয়ে ইরানকে বশ করা যাবে না, আমাদের নৌবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত, যে কোনো হুমকি আমরা ধ্বংস করব। ইরানের এই অবস্থান নতুন নয়, গত 2 দশক ধরে তারা পশ্চিমা চাপের মুখে দাঁড়িয়ে আছে। নিষেধাজ্ঞায় জর্জরিত হলেও তাদের সামরিক শক্তি কমেনি। বিশ্লেষকরা বলছেন, ইরানের কাছে এখন গোপন পারমাণবিক শক্তি থাকতে পারে, আর তাই ট্রাম্পের সুর নরম হওয়ার পেছনে ভয়ের একটা দিক আছে। কেন হঠাৎ এই পরিবর্তন? বিশ্লেষকদের মতে, ট্রাম্প বুঝেছেন ইরানের সঙ্গে যুদ্ধ মানে মধ্যপ্রাচ্যের নতুন আগুন। ইরানের মিত্র লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি আর গাজার হামাস ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে। ইরান যদি পুরো শক্তি নিয়ে যুদ্ধে নামে, তবে আমেরিকার জন্য তা ব্যয়বহুল হবে। উইটকফ বলেন, আমরা সামরিকভাবে এগিয়ে আছি, কিন্তু কূটনীতি দিয়ে সমাধান সম্ভব। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ট্রাম্পের চিঠিতে ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়ার কথা বলা হয়েছে। তবে ইসরায়েল এতে খুশি নয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিয়ে আসছিলেন ইরানের ওপর হামলার জন্য, কিন্তু ট্রাম্পের এই ইউটার্নে তিনি হতাশ। তেল আবিবের একজন বাসিন্দা ইয়ারন লেভি বললেন, আমরা ট্রাম্পের ওপর ভরসা করেছিলাম, কিন্তু তিনি যদি ইরানের সঙ্গে সমঝোতা করেন, আমরা কি করব? উইটকফ জানিয়েছেন, ইরান আর যুক্তরাষ্ট্র গোপনে আলোচনা চালাচ্ছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে 2 পক্ষ যোগাযোগ করছে। তবে এই আলোচনা সফল হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। ইরানের জনগণ ট্রাম্পের প্রতি ভরসা করতে প্রস্তুত নয়। তেহরানের একজন দোকানদার হাসান রেজা বললেন, আমরা শান্তি চাই, কিন্তু আমেরিকা আমাদের উপর এত নিষেধাজ্ঞা দিয়েছে, তাদের কথা কিভাবে বিশ্বাস করব? অন্যদিকে ইরানের সামরিক প্রস্তুতি থামেনি। তাদের ক্ষেপণাস্ত্র মজুদ বাড়াচ্ছে, নৌবাহিনী জলপথে শক্তি দেখাচ্ছে। খামেনির বক্তৃতার পর জনগণের মধ্যে উদ্দীপনা বেড়েছে। একজন তরুণ আলী হোসেন বললেন, ট্রাম্প যদি আমাদের সম্মান করে আমরা আলোচনা করব, কিন্তু হুমকি দিলে আমরা লড়ব। ট্রাম্পের এই নতুন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের শান্তি আনবে না নতুন সংঘাতের জন্ম দেবে? বিশ্লেষকরা বলছেন, ইরানের সঙ্গে আস্থার সম্পর্ক গড়তে ট্রাম্পকে আরও অনেক পথ হাঁটতে হবে। তেহরান এই প্রস্তাবে রাজি না হলে যুদ্ধের সম্ভাবনা থেকেই যায়। ইসরায়েলও চুপ থাকবে না, তারা ইরানকে তাদের প্রধান শত্রু মনে করে। তেহরানের রাত গভীর হচ্ছে, পাহাড়ের ছায়ায় শহরটা নিঝুম। হঠাৎ দূরে একটা শব্দ, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা না আমেরিকার পাল্টা হামলার আগমন? ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে আরেকটি চিঠি লেখা হচ্ছে। এই চিঠি শান্তির শেষ সুযোগ না যুদ্ধের প্রথম পদক্ষেপ, কেউ জানে না। ইরানের হুঙ্কার আর ট্রাম্পের নরম সুরের এই খেলায় বিশ্ব তাকিয়ে আছে। এক নাটকীয় অপেক্ষা, যেখানে শান্তির স্বপ্ন আর যুদ্ধের ছায়া একসঙ্গে নাচছে। শেষটা কি হবে তা সময় বলে দেবে। বৈরুতের আকাশে সূর্য ডুবে যাচ্ছে। সন্ধ্যার নরম আলো শহরের ধ্বংসস্তূপের উপর পড়ে এক অদ্ভুত ছায়া ফেলেছে। দূরে কোথাও একটা সাইরেন বেজে উঠল, তীক্ষ্ণ, কর্কশ। এ যেন শুধু শব্দ নয়, একটা অশনি সংকেত। লেবাননের মাটিতে আবারও যুদ্ধের গন্ধ, আবারও রক্তের আভাস।
গত কয়েক মাসে যে শান্তি এসেছিল, যুক্তরাষ্ট্র ফ্রান্সের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তা যেন এখন কাগজের নৌকার মতো ভেঙে পড়ছে। ইসরায়েলের বিমান গর্জন আর রকেটের শব্দে লেবাননের জনগণ আবারও সেই পুরনো ভয়ের মুখোমুখি। প্রধানমন্ত্রী নওয়াফ সালামের কণ্ঠে ফুটে উঠেছে ক্রোধ আর দৃঢ়তা। তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এই গল্প শুধু একটি দেশের নয়, এ একটি জাতির বেঁচে থাকার সংগ্রামের কাহিনী। 27 নভেম্বর 2024 একটি তারিখ, যা লেবাননের জনগণের জন্য আশার প্রতীক হয়ে উঠেছিল। দীর্ঘ 14 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ইসরায়েল ও লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে হিজবুল্লাহ ইসরায়েলের উপর একের পর এক রকেট হামলা চালিয়েছিল। জবাবে ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের রাজধানী বৈরুত থেকে শুরু করে দক্ষিণের শহরগুলোতে বোমা ফেলে ধ্বংসযজ্ঞ চালায়। হাজার হাজার মানুষ প্রাণ হারায়, লাখো লাখো মানুষ গৃহহীন হয়। কিন্তু নভেম্বরের সেই চুক্তি একটা শ্বাস ফেলার সুযোগ এনে দিয়েছিল। কিন্তু শান্তি বেশি দিন টিকল না। ইসরায়েলি বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পরও লেবাননে হামলা অব্যাহত রাখে। গত 28 জানুয়ারি দক্ষিণ লেবাননের নাবাতিহে বিমান হামলায় 24 জন আহত হয়। এরপর 8 ফেব্রুয়ারি পূর্ব বেকা অঞ্চলের জেন্নাতায় ড্রোন হামলায় 6 জন নিহত হন, আহত হন 15 জন। ইসরায়েলের দাবি তারা শুধু হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও শক্ত ঘাঁটিগুলোকে লক্ষ্য করছে, কিন্তু ধ্বংস হয়েছে শত শত স্থাপনা, হারিয়েছে নিরীহ জীবন। শনিবার 22 মার্চ 2025 সকালের নরম আলো যখন লেবাননের পাহাড়ে ছড়িয়ে পড়ছিল, তখনই আকাশে শোনা গেল রকেটের শব্দ। লেবানন থেকে ইসরায়েলের দিকে 5টি রকেট ছোড়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানায় 3টি রকেট তারা প্রতিহত করেছে, বাকি 2টি লেবাননের ভূখণ্ডেই পড়েছে। হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেনি, কিন্তু ইসরায়েলের জন্য এটা যথেষ্ট ছিল। সারা দেশে সাইরেন বেজে উঠল, মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি বললেন, কে হামলা করেছে তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। লেবাননের ভূখণ্ড থেকে যে কোনো আক্রমণের জন্য লেবানন সরকারই দায়ী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস আরও কঠোর ভাষায় বললেন, এর জবাব কঠিন হবে, আমরা পাল্টা আঘাত করব। ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হলো প্রতিশোধ নিতে। বৈরুতের সরকারি ভবনে প্রধানমন্ত্রী নওয়াফ সালামের চোখে আগুন। তিনি জানেন ইসরায়েলের হামলা আর রকেটের জবাবে তার দেশ এক নতুন যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। তিনি জাতির উদ্দেশ্যে বললেন, ইসরায়েল আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দিতে চায়, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের স্বাধীনতা আর আত্মমর্যাদার উপর আঘাত এলে আমরা চুপ থাকব না। তিনি সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। যুদ্ধ আর শান্তির সিদ্ধান্ত আমরা নেব, অন্য কেউ নয়, তিনি ঘোষণা করলেন। লেবাননের দক্ষিণ সীমান্তে উত্তেজনা বাড়ছে। সেখানে ইসরায়েলি সেনা এখনও 5টি স্থানে অবস্থান করছে, যা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স 24 জানিয়েছে, প্রধানমন্ত্রী সালাম সতর্ক করে বলেছেন, এই হামলা আমাদের এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এটা আমাদের জনগণের জন্য দুর্দশা নিয়ে আসবে। তিনি জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান। বৈরুতের রাস্তায় একজন ফল বিক্রেতা আহমেদ হোসেন বললেন, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তিতে বাঁচতে চাই, কিন্তু ইসরায়েল যদি আমাদের ওপর বোমা ফেলে আমরা কি চুপ করে থাকব? দক্ষিণ লেবাননের এক তরুণী লায়লা বললেন, আমার পরিবার গত যুদ্ধে সব হারিয়েছে, আবার সেই দিন ফিরে এলে আমরা লড়ব। জনগণের এই কণ্ঠে ফুটে উঠেছে ভয়, কিন্তু তার সঙ্গে রয়েছে এক অদম্য সাহস। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল সতর্ক করে বলেছে, এই সহিংসতার সম্ভাব্য বৃদ্ধি আমাদের উদ্বিগ্ন করছে। উভয় পক্ষকে চুক্তি মেনে চলতে হবে, কিন্তু ইসরায়েলের অবস্থান স্পষ্ট, তারা হিজবুল্লাহকে পুনরায় শক্তি সঞ্চয় করতে দেবে না। অন্যদিকে লেবানন বলছে তারা নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করবে। লেবাননের জনগণ এখন 2 পথের সামনে দাঁড়িয়ে। একদিকে শান্তি, যা এখন ভঙ্গুর আর
অনিশ্চিত। অন্যদিকে যুদ্ধ, যা ধ্বংস আর দুর্দশা নিয়ে আসবে। প্রধানমন্ত্রী সালামের কথায় ফুটে উঠেছে সেই দ্বিধা। তিনি শান্তি চান, কিন্তু প্রস্তুত যুদ্ধের জন্য। ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার পর লেবাননের আকাশে আবারও যুদ্ধবিমানের গর্জন শোনা যাচ্ছে। বৈরুতের রাত গভীর হচ্ছে। দূরে একটা বিস্ফোরণের শব্দ, আকাশে ধোঁয়ার রেখা। লেবাননের মাটি যেন আবারও কাঁপছে। এ এক নাটকীয় মুহূর্ত, যেখানে শান্তির স্বপ্ন ভেঙে যাচ্ছে আর সংঘাতের ছায়া গাঢ় হয়ে উঠছে। এই গল্পের শেষ কি হবে তা এখনো অজানা, কিন্তু লেবাননের জনগণ জানে তারা হারবে না। তাদের রক্তে মিশে আছে সংগ্রাম, তাদের হৃদয়ে জ্বলে আছে আশা। লোহিত সাগরের তীরে সূর্য ডুবে যাচ্ছে, জলের ওপর সোনালি আলোর ছায়া, কিন্তু দূরে একটা গভীর গর্জন, যুদ্ধজাহাজের শব্দ। ইরানের নৌবাহিনী IRGC তাদের ইস্পাতের দৈত্য নিয়ে সমুদ্রে নেমেছে। তেহরানের রাস্তায় উত্তেজনার গুঞ্জন, আকাশে বিমানের ছায়া। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি নির্দেশে জেগে উঠেছে ইরান, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থা নিতে প্রস্তুত। অন্যদিকে মার্কিন বিমান বাহিনী রণতরীগুলো লোহিত সাগরের দিকে এগিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মুখোমুখি হওয়ার গল্প শুধু রাজনীতির নয়, এ একটি নাটকীয় সংঘাতের প্রতীক্ষা, যেখানে আগুন আর ইস্পাতের লড়াইয়ে বিশ্ব তাকিয়ে আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যখন IRGCর নৌবাহিনীকে নির্দেশ দিলেন, তখন তেহরানের সামরিক ঘাঁটিগুলোতে যেন নতুন প্রাণ ফিরে এলো। ক্ষেপণাস্ত্র মজুদ চলছে, যুদ্ধজাহাজ প্রস্তুত হচ্ছে। IRGCর নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তানসিরি বলেছেন, যুদ্ধের প্রস্তুতি আমাদের প্রধান লক্ষ্য, এটি সর্বোচ্চ নেতার আদেশ। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তাকে ইরানের সামরিক কৌশলে যুক্ত করা হচ্ছে। 23 মার্চ লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের এই প্রস্তুতি শুধু কথায় সীমাবদ্ধ নয়। সম্প্রতি ওমান উপসাগরের চাবাহার বন্দরে চীন ও রাশিয়ার সঙ্গে নৌমহড়া চালিয়েছে খামেনির দেশ। আধুনিক যুদ্ধজাহাজ নিয়ে সমুদ্রে নেমে ইরান দেখিয়েছে তারা একা নয়। চীন আর রাশিয়ার সঙ্গে জোট বেঁধে তারা আঞ্চলিক নিরাপত্তা শক্তিশালী করছে। তেহরানের একজন সেনা মোহাম্মদ হোসেন বললেন, আমরা শান্তি চাই, কিন্তু যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর আঘাত করে আমরা জবাব দেব। অন্যদিকে যুক্তরাষ্ট্র চুপ নেই। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসে আগামী মাসে মধ্যপ্রাচ্যে 2টি বিমান বাহিনী রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন। USS হ্যারি এস ট্রুম্যান এবং USS কার্ল ভিনসন লোহিত সাগরে টহল দেবে। এর লক্ষ্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা ঠেকানো। সম্প্রতি হুতিরা মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জবাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড হুতি ঘাঁটিতে বিমান হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার পেছনে রয়েছেন। তিনি বলেছেন, আমাদের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, হুতিদের থামাতে হবে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে উত্তেজনা বেড়েছে। USS হ্যারি এস ট্রুম্যানে আরও সেনা পাঠানো হচ্ছে। USS কার্ল ভিনসনের যোগদানে মধ্যপ্রাচ্যে আমেরিকার শক্তি আরও বাড়বে। কিন্তু এর পেছনে আরেকটি উদ্দেশ্য, ইরানকে চাপে রাখা। ট্রাম্প প্রশাসন হুতিদের পেছনে ইরানের হাত দেখছে। যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে, হুতিদের সাহায্য করলে পরিণতি ভুগতে হবে। মধ্যপ্রাচ্য এখন দুই পথের সামনে। ইরান আর যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসে তবে শান্তি ফিরতে পারে, কিন্তু যদি এই সংঘাত বাড়ে তবে লোহিত সাগর আগুনে জ্বলবে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কৃত্রিম বুদ্ধিমত্তা আর নৌশক্তি যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ। অন্যদিকে আমেরিকার রণতরীগুলো ইরানের জন্য হুমকি। তেহরানের একজন বাসিন্দা ফাতেমা জাহরা বললেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের সম্মান রক্ষা করতে হবে। ইসরায়েল এই খেলায় আতঙ্কিত। নেতানিয়াহু জানেন, ইরান যদি হামলা করে তবে তাদের আয়রন ডোমও ব্যর্থ হতে পারে। ট্রাম্পই ইসরায়েলের আসল ভরসা। লোহিত সাগরের রাত গভীর, জলের ওপর যুদ্ধজাহাজের ছায়া, দূরে একটা বিস্ফোরণের শব্দ। এটি কি ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, না মার্কিন বোমার আঘাত? তেহরানে আয়াতুল্লাহ খামেনির চোখে দৃঢ়তা, ওয়াশিংটনে ট্রাম্পের ডেস্কে পরিকল্পনার খসড়া। এই দুই শক্তির মুখোমুখি হওয়ায় বিশ্ব শ্বাসরুদ্ধ করে তাকিয়ে আছে। শান্তির শেষ সুযোগ, না যুদ্ধের প্রথম গর্জন? আগামী কোন দিকে এগোবে কেউ জানে না।
লোহিত সাগরের অশান্ত ঢেউয়ে তখনও চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে। মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যান ধীরে ধীরে এগিয়ে চলেছে। তার চারপাশে কয়েকটি ডেস্ট্রয়ার টহল দিচ্ছে। হঠাৎই রাতের নিস্তব্ধতা ভেঙে বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। একের পর এক বিস্ফোরণ আলোর ঝলকানিতে মুহূর্তের জন্য যেন অন্ধ হয়ে গেল নাবিকদের চোখ। মিসাইল ইজ কামিং, মিসাইল ইজ কামিং, নেভির রেডিওতে আতঙ্কিত কণ্ঠস্বর। কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলো। কামানগুলো গর্জে উঠল, আকাশে ধেয়ে আসা ড্রোনগুলো কুঁড়িয়ে দিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে টার্গেট ভেদ করল। ইউএসএস হ্যারি ট্রুম্যানের ডেকে প্রচণ্ড বিস্ফোরণ হলো। ধোঁয়া আর আগুনে ছেয়ে গেল পুরো রণতরী। বিদ্রোহী গোষ্ঠী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা দিলেন, আমাদের প্রতিরোধ সফল হয়েছে, মার্কিন আগ্রাসন ব্যর্থ। হুতির হামলার পরে তাদের এক টুইট পোস্ট থেকে একটি চমকপ্রদ বার্তা প্রকাশ পায়। আমরা ফিলিস্তিনের জনগণের প্রতি আমাদের অটল সমর্থন বজায় রাখব যতদিন পর্যন্ত ইসরায়েলের হামলা ও অবরোধ চলবে। শুধু মার্কিন জাহাজ নয়, হুতির ক্ষেপণাস্ত্রগুলি ইসরায়েলের দিকে পাঠানো হয়েছিল। যদিও ইসরায়েল জানায় তাদের ক্ষেপণাস্ত্রগুলি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয়েছে। ওয়াশিংটনে তখন গভীর রাত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবেমাত্র এক গ্লাস ডায়েট কোক হাতে নিয়ে ওভাল অফিসে বসেছেন। হঠাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন দৌড়ে এসে বললেন, স্যার, লোহিত সাগরে আমাদের রণতরীতে হামলা হয়েছে। ট্রাম্প তখন পুরোটা বোঝার চেষ্টা করছেন। এমন সময় প্রতিরক্ষা মন্ত্রী ফোনে জানালেন, আমরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছি। ট্রাম্প কোনো দ্বিধা ছাড়াই টেবিলে খুশি মেরে বললেন, শক্ত জবাব দাও, ওদের বুঝিয়ে দাও আমেরিকার সঙ্গে লাগতে গেলে কি হয়। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশে গর্জে উঠল মার্কিন যুদ্ধ বিমান। রিয়াদ, দুবাই ও বাহরাইনের ঘাঁটি থেকে B-52 বোম্বার ও F-18 ফাইটার জেট ছুটে গেল ইয়েমেনের দিকে। হুথিদের সামরিক ঘাঁটি, ড্রোন লঞ্চিং সাইট, রাডার স্টেশনে সব একের পর এক বিধ্বস্ত হল। ট্রাম্প এবার এক ধাপ এগিয়ে গেলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, ইরানই এই হামলার মূল পরিকল্পনাকারী। হুথিরা শুধু তাদের হাতের পুতুল। প্রতিটি মিসাইল, প্রতিটি হামলার জন্য ইরানকে দায়ী করা হবে। এরপর আবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বললেন, যদি ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার কঠিন মূল্য দিতে হবে। ওয়াশিংটনের হুঁশিয়ারি হুথিদের টলাতে পারেনি। বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুথি জানিয়ে দিলেন, আমরা ফিলিস্তিনের ভাইদের রক্ষায় শেষ পর্যন্ত লড়ব। যতবার আমেরিকা হামলা চালাবে ততবার তাদের রণতরীগুলো আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হবে। হুথিদের দাবি, তারা আরও উন্নত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তৈরি করেছে যা আমেরিকান ডিফেন্স সিস্টেম ভেদ করতে সক্ষম। তারা হুমকি দিয়ে বলেছে, পরবর্তী হামলা আরও বিধ্বংসী হবে। এরই মধ্যে সংঘর্ষে ইসরায়েলের যোগদানের খবর পাওয়া গেছে। মার্কিন বাহিনীকে সহায়তা করতে ইসরায়েলি ড্রোন পাঠানো হয়েছে লোহিত সাগরের আশপাশে। তারা হুথিদের অস্ত্র সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে। তবে প্রশ্ন হলো, এই ঝামেলায় কি ইরান সরাসরি জড়িয়ে পড়বে? বিশ্লেষকরা বলছেন, লোহিত সাগরের এই সংঘর্ষ তৃতীয় মহাবিপর্যয়ের সূচনা হতে পারে। আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপ নেয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। ওয়াশিংটন, তেহরান, মস্কো, বেইজিং সবখানেই কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে। জাতিসংঘ জরুরি বৈঠক ডাকলেও কেউ কারো কথা শুনছে না। ঢাকার এক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বললেন, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যকে নয়, পুরো বিশ্বকে অস্থির করে তুলবে। ইয়েমেনের ধ্বংসস্তূপে এক বৃদ্ধা কাঁদছেন। তার ছেলে মার্কিন হামলায় মারা গেছে। লোহিত সাগরের তীরে এক মার্কিন সেনা আহত অবস্থায় পড়ে আছে। তার মুখে বিস্ময়, এখানে আমরা কি করছি? এই যুদ্ধের শেষ কোথায় কেউ জানে না। তবে নিশ্চিতভাবে বলা যায়, লোহিত সাগর এখন শুধু নীল জলরাশি নয়, এটি হয়ে উঠেছে চোখের পানি
আগুন আর প্রতিশোধের সমুদ্র। তেহরানের ভোর, শহরের ব্যস্ততা তখনও শুরু হয়। ফজরের আজান শেষ হয়ে গেছে। মসজিদ থেকে ধীরে ধীরে মানুষ ঘরে ফিরছে, কিন্তু এক জায়গায় এখনো আলো জ্বলছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যক্তিগত বাসভবনে তিনি একা বসে আছেন। জানালার বাইরে ধীরে ধীরে সূর্যের আলো ছড়িয়ে পড়ছে। এই শহর, এই দেশ, এই পুরো অঞ্চলের ভাগ্য তার একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ইরান কি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হবে, নাকি ধর্মীয় নীতির আদর্শে অটল থাকবে? আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা বললেন, আমরা প্রস্তুত আয়াতুল্লাহ, আপনার শুধু একটি অনুমতি দরকার। খামেনি ধীর দৃষ্টিতে তাকালেন তার দিকে। চারদিকে যেন শূন্যতা নেমে এলো। তারপর এক গভীর শ্বাস নিয়ে বললেন, সৃষ্টি আর ধ্বংস দুটোই আল্লাহর হাতে। 2003 সাল। ইরান তখনও যুক্তরাষ্ট্রের চাপের মুখে। চারদিকে চলছে পরমাণু কার্যক্রম নিয়ে বিতর্ক। ঠিক তখনই আয়াতুল্লাহ আলী খামেনি এক ঐতিহাসিক ফতোয়া জারি করলেন, পরমাণু অস্ত্র ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম। এই ঘোষণা শুধু ইরানে নয়, পুরো মুসলিম বিশ্বে আলোড়ন তোলে। বিশ্ব রাজনীতিতে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে ধরা হয়। খামেনির ফতোয়ার মূল বক্তব্য ছিল, ইসলাম মানবতা ধ্বংসকারী অস্ত্রের অনুমতি দেয় না। যুদ্ধের নীতির মধ্যেও নৈতিকতা থাকতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ফতোয়া কি ধর্মীয় আদর্শের প্রতিফলন নাকি কৌশলগত চাল? বিশ্লেষকরা মনে করেন এই ফতোয়া জারির পেছনে দুটো কারণ থাকতে পারে। 2003 সালে ইরান যখন তার পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছিল, তখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো একযোগে নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। ইরান যদি এই চাপের মুখে সরাসরি ঘোষণা দিত যে তারা পরমাণু অস্ত্র বানাচ্ছে, তাহলে দেশটির ওপর আরও কঠোর সামরিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা নেমে আসত। তাই খামেনির এই ফতোয়া ছিল এক ধরনের কৌশলগত অবস্থান, যা ইরানকে কিছুটা আন্তর্জাতিক চাপ থেকে রক্ষা করেছিল। ইরান নিজেকে একটি বিপ্লবী ইসলামিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করে। ইসলামের নৈতিকতা ও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাদের অন্যতম আদর্শ। খামেনি বরাবরই ইসলামী আইনের কঠোর অনুসারী হিসেবে পরিচিত। তাই তিনি পরমাণু অস্ত্রকে হারাম ঘোষণা করে ইরানকে একটি নৈতিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। অনেক বিশ্লেষক মনে করেন, খামেনি যদি চান তাহলে তিনি এই ফতোয়া পরিবর্তন করতে পারেন, কারণ ইসলামী শরীয়তের ফতোয়া পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনযোগ্য। ইসলামের ইতিহাসে দেখা গেছে, বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামরিক বাস্তবতার কারণে ফতোয়ার পরিবর্তন হয়েছে। উদাহরণস্বরূপ, ওসমানীয় খিলাফত যুদ্ধকালীন সময়ে বিভিন্ন সামরিক সিদ্ধান্তকে বৈধতা দিতে নতুন ফতোয়া জারি করেছিলেন। ইরান ইরাক যুদ্ধের সময়ও ইরান যুদ্ধের নিয়ম নিয়ে নতুন ফতোয়া জারি করেছিল। ওয়াশিংটন, তেল আবিব, পশ্চিমা বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ দপ্তরে এখন ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনার ঝড় বইছে। ইসরায়েল সরাসরি ঘোষণা দিয়েছে, ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে এক ধাপ এগোয়, তবে তারা আগেভাগেই সামরিক হামলা চালাবে। যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের প্রতিরোধ করতে প্রয়োজনে কঠোর নিষেধাজ্ঞা, এমনকি সামরিক পদক্ষেপও নেওয়া হবে। কিন্তু ইরান কি সত্যি ভীত? ইরানের সামরিক বাহিনীর একটি অংশ বিশ্বাস করে, ইরানের ভূ রাজনৈতিক বাস্তবতায় পারমাণবিক অস্ত্র থাকা জরুরি। তারা যুক্তি দেয়, যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র থাকতে পারে, তাহলে ইরান কেন পারবে না? যদি পাকিস্তান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়, তবে কেন ইরান নয়? এই মনোভাব থেকে অনেক সামরিক কর্মকর্তা মনে করেন, পরমাণু অস্ত্র না থাকাটা ইরানের জন্য কৌশলগত দুর্বলতা তৈরি করবে। তেহরানের সকাল। সূর্যের আলো পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। রাস্তায় ব্যস্ততা বাড়ছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন। তিনি জানেন, ফতোয়া পরিবর্তন করার মানে ইরানকে এক নতুন যাত্রায় নিয়ে যাওয়া। একবার যদি ইরান পরমাণু অস্ত্র তৈরির ঘোষণা দেয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। কিন্তু যদি খামেনি তার অবস্থানে অটল থাকেন, তাহলে ইরান কৌশলগতভাবে দুর্বল হবে কিনা, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
তেহরানের আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে, আর খামেনি জানালার পাশে দাঁড়িয়ে ভাবছেন ইতিহাস কি তাকে একজন নৈতিক নেতা হিসেবে মনে রাখবে নাকি এক কৌশলী শাসক হিসেবে। তেহরানের রাত, আকাশে চাঁদ নেই, শুধু কিছু ছড়িয়ে থাকা তারার আলো। শহর নিস্তব্ধ, কিন্তু একটা চাপা উত্তেজনা যেন বাতাসে মিশে আছে। প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স থেকে একটু দূরে ইমাম খোমেনি স্কয়ারের পাশের এক পুরনো ভবনের জানালায় হালকা আলো জ্বলছে। গভীর রাতেও সেখানে আলো কেন? ভেতরে আয়াতুল্লাহ আলী খামেনি বসে আছেন। তার সামনে ছড়ানো কিছু কাগজ, একটি এনক্রিপ্টেড ফোন আর বড় একটি ডিজিটাল স্ক্রিন, যেখানে ইরানের বিভিন্ন অপারেশনের লাইভ আপডেট ভেসে উঠছে। গভীর মনোযোগে তিনি তথ্যগুলি পর্যবেক্ষণ করছেন। পাশে দাঁড়িয়ে আছেন তার ঘনিষ্ঠ উপদেষ্টা, যিনি আসলে ছায়ার মতো থেকে গোয়েন্দা বাহিনীর কার্যক্রম পরিচালনা করেন। একজন কর্মকর্তা ধীরে ধীরে ঘরে ঢুকলেন। কয়েক মুহূর্ত চুপ থেকে মাথা নিচু করে বললেন, অপারেশন সফল হয়েছে। লক্ষ্যবস্তু এখন আর আমাদের জন্য হুমকি নয়। খামেনি গভীর শ্বাস নিলেন, মুখে তৃপ্তির ছায়া। তারপর ধীর কণ্ঠে বললেন, তোমরা ইতিহাসের পাতায় থাকবে না, কিন্তু তোমাদের কাজ ইতিহাস সৃষ্টি করবে। ইরানের শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ অপারেশন তার অনুমোদন ছাড়া হয় না। তিনি সরাসরি প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না, কিন্তু তার নির্দেশেই গোটা ব্যবস্থাটি চলে। ইরানের গোয়েন্দা বাহিনী মূলত 3টি স্তরে কাজ করে। এটি ইরানের মূল গোয়েন্দা সংস্থা, যা দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে। MOIS এর দায়িত্ব বিদেশি গুপ্তচর বৃত্তি, শত্রুদের শনাক্ত করা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং তথ্য সংগ্রহ করা। IRGS এর গোয়েন্দা ইউনিট মূলত সামরিক ও কৌশলগত গোয়েন্দা কার্যক্রমের উপর নজরদারি চালায়। এই সংস্থার সদস্যরা ইরানের প্রক্সি গোষ্ঠীগুলির সঙ্গে সমন্বয় করে এবং বিদেশি শক্তির বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে। এটি বিশেষত বিদেশে অভিযান চালানোর জন্য গঠিত একটি শক্তিশালী শাখা। এই ইউনিট হিজবুল্লাহ, হামাস এবং হুতি বিদ্রোহীদের সঙ্গে কাজ করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বজায় রাখতে বড় ভূমিকা রাখে। গল্পের শুরুটা সহজ নয়। কেউ চাইলেই ইরানের গোয়েন্দা সংস্থায় যোগ দিতে পারে না। এটি কোনো সাধারণ সরকারি চাকরি নয়। এখানে যোগ দেওয়া মানে নিজের অস্তিত্বকে ছায়ায় বিলীন করে দেওয়া। একজন নতুন গোয়েন্দা সদস্য হওয়ার জন্য প্রয়োজন কঠোর প্রশিক্ষণ, তীক্ষ্ণ বুদ্ধিমত্তা এবং সর্বোপরি ইসলামী বিপ্লবের প্রতি অবিচল আনুগত্য। যারা এজেন্ট হিসেবে নির্বাচিত হন তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন, কিন্তু তাদের মূল পরিচয় কেউ জানতে পারে না। একজন ইরানি গোয়েন্দা হতে হলে যেসব গুণ থাকা আবশ্যক: আদর্শিক বিশ্বাস। নতুন সদস্যদের কেবল প্রশিক্ষণে দেওয়া হয় না, তাদের ব্রেইন ওয়াশও করা হয় যাতে তারা দেশপ্রেম এবং ইসলামী বিপ্লবের প্রতি একনিষ্ঠ থাকে। গোপনীয়তা রক্ষা। একবার যদি কেউ এই সংস্থায় যোগ দেয়, তার জীবন আর আগের মতো থাকে না। পরিবারের সঙ্গেও সে নিজের প্রকৃত কাজের কথা বলতে পারে না। বিদেশি ভাষায় দক্ষতা। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার জন্য এজেন্টদের ইংরেজি, আরবি, ফরাসি এমনকি হিব্রু ভাষায়ও দক্ষতা অর্জন করতে হয়। মৌলিক প্রশিক্ষণ। সাইবার গোয়েন্দা বৃত্তি, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ এবং যুদ্ধ কৌশল শেখানো হয়। পশ্চিমা বিশ্ব বারবার ইরানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু তারা জানে না ইরানের গোয়েন্দা সংস্থা তাদের ভেতরে ঢুকে গেছে বহু আগেই। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের উচ্চপদস্থ কর্মকর্তা আফশিন আসাদি 2018 সালে ধরা পড়ে, যখন জানা যায় যে তিনি আসলে ইরানের MOIS এর এক গুপ্তচর। 2019 সালে ব্রিটেনে গ্রেফতার হয় একজন সিনিয়র ইরানের ডাবল এজেন্ট, যে ব্রিটিশ সামরিক গবেষণাগার থেকে গোপন তথ্য চুরি করেছিল। জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে একাধিক ইরানি গোয়েন্দা কাজ করছে বলে বারবার অভিযোগ উঠেছে। ইরান পশ্চিমাদের সাথে শুধু যুদ্ধ করে না, তাদের মধ্যে প্রবেশ করে তাদের মন পড়তে শিখে এবং প্রয়োজন হলে সে তথ্য ব্যবহার করে নিজের স্বার্থ রক্ষা করে। এই ছায়াযুদ্ধের কারণে ইরানকে বলা হয় একটি দেশ নয়, এক বিশাল গোপন নেটওয়ার্ক। তেহরানের রাত আরও গভীর হয়েছে। বাতাসে হালকা ঠান্ডা, আকাশে কিছু মেঘ জমেছে। খামেনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন, দূরের আলোগুলোর দিকে তাকিয়ে। তার সামনে রাখা একটি ফাইল ইসরায়েলের এক শীর্ষ গোয়েন্দার সাম্প্রতিক কার্যক্রমের প্রতিবেদন।
তিনি চোখ বন্ধ করলেন, কয়েক মুহূর্ত নীরব রইলেন। তারপর ধীর কণ্ঠে বললেন, শত্রু জানুক বা না জানুক, আমরা সব জানি। যখন সময় আসবে আমরা ঠিকই জবাব দেব। তার এ বাক্য যেন বাতাসে মিশে গিয়ে অদৃশ্য কোনো সংকেত পাঠালো। হয়তো এই মুহূর্তে কোথাও কোনো এজেন্ট শত্রুর উপর নজর রাখছে, কোনো গুপ্ত অভিযান শুরু হতে চলেছে। শহর নিস্তব্ধ, বাতাসে চাপা উত্তেজনা। কোথাও হয়তো এক নতুন যুদ্ধের পরিকল্পনা আঁকা হচ্ছে, কোথাও হয়তো এক ছায়া শত্রুর দিকে এগিয়ে যাচ্ছে। ছায়ার নিচে লুকিয়ে থাকে সত্যিকারের ক্ষমতা, আর ইরানের গোয়েন্দারা সেই ছায়ার রাজা। সকালটা অন্য যে কোনো দিনের মতোই ছিল, কিন্তু আজকের বাতাসে একটা অদৃশ্য চাপা উত্তেজনা। তেহরানের আকাশ ঝলমলে, কিন্তু শহরের রাজপথে একটা নীরবতা খেলা করছে। চারদিকে যেন কেউ একটা শ্বাস চেপে রেখেছে। বিপ্লবী গার্ড বাহিনীর সদর দফতরে ব্যস্ততা চলছে, কিন্তু এই ব্যস্ততা অস্থিরতার নয়, এটা প্রস্তুতির, এক অদৃশ্য যুদ্ধের জন্য মানসিক দৃঢ়তার পরীক্ষা। আয়াতুল্লাহ আলী খামেনি ধীর পায়ে জানালার সামনে এসে দাঁড়ালেন। জানালার কাছে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে, আর তার চোখে অদ্ভুত এক স্থিরতা। বাইরে বিশাল শহর, যার প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন ইতিহাসের সাক্ষী। পাশের দেয়ালে টাঙানো আছে 1980 সালের ইরাক ইরান যুদ্ধের ছবি। সেই যুদ্ধের সময় তিনি যেমন অবিচল ছিলেন, আজও ঠিক তেমনই। একজন কমান্ডার সামনে এসে দাঁড়ালেন, কড়া সালাম দিলেন, গভীর কণ্ঠে বললেন, আপনার নির্দেশের অপেক্ষায় আছি সৈয়দ। খামেনি ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার গলায় কোনো উচ্চস্বরে হুঙ্কার নেই, কিন্তু তার কণ্ঠস্বরে বজ্রের শক্তি। ইরান কোনো আগ্রাসী শক্তির কাছে মাথা নত করবে না। আমরা ইতিহাস দেখেছি, আমরা ইতিহাস করব। ইরান কেবল একটি ভূখণ্ড নয়, এটা একটি চেতনা, এটা একটি প্রতিরোধের প্রতীক। ইরানের ভৌগোলিক কাঠামো একে প্রাকৃতিক প্রতিরক্ষার এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। দেশটির চারপাশে পর্বতমালা, মরুভূমি এবং সমুদ্র সীমায় বেষ্টিত, যা যে কোনো আক্রমণকারী বাহিনীর জন্য মারাত্মক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইরানের পশ্চিমে জাগরোস পর্বতমালা, যার দৈর্ঘ্য প্রায় 1600 কিলোমিটার এবং উচ্চতা 14,000 ফুটেরও বেশি। এই পাহাড়ি অঞ্চল শত্রুপক্ষের জন্য একটি দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। 1980 সালে ইরাক যখন ইরান আক্রমণ করেছিল, তখন ইরাকি বাহিনী 2 বছর ধরে চেষ্টা করেও এই পাহাড় অতিক্রম করতে পারেনি। আধুনিক সময়ে এই ভূপ্রকৃতি যে কোনো সামরিক অভিযানের জন্য এক ভয়ঙ্কর বাধা। ইরানের পূর্ব দক্ষিণ পূর্ব অঞ্চলে রয়েছে দাশেত এ কাবির ও দাশেত এ লুত মরুভূমি, যেগুলো বিশ্বের অন্যতম রুক্ষ প্রাণহীন অঞ্চল। এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা 70 ডিগ্রি সেলসিয়াসের বেশি হতে পারে, যা যে কোনো সেনাবাহিনীর জন্য দুঃস্বপ্নের মতো। ইতিহাস বলে, যারা এই মরুভূমির ভেতরে প্রবেশ করেছে তারা প্রায় জীবিত ফিরে আসতে পারেনি। উত্তরে ইরান সংলগ্ন কাস্পিয়ান সাগর, যা এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়াল। দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী, যা বিশ্বব্যাপী তেল পরিবহনের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের মোট ব্যবহৃত জ্বালানি তেলের 25% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান চাইলে মুহূর্তের মধ্যে এটি বন্ধ করে দিতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিকে অচল করে দিতে যথেষ্ট। ফলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো মানে বিশ্বব্যাপী জ্বালানি সংকট তৈরি করা। এই ভূপ্রকৃতি কেবল প্রতিরক্ষার জন্য সহায়ক নয়, বরং এটি শত্রুপক্ষের জন্য লজিস্টিক্যাল চ্যালেঞ্জও তৈরি করে। আধুনিক যুদ্ধেও সরবরাহ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ইরানের পাহাড়ি বা মরুভূমি অঞ্চলে কোনো বাহিনী প্রবেশ করে, তাহলে তারা দীর্ঘস্থায়ী লড়াই চালানোর জন্য প্রয়োজনীয় রসদ পাবে না, যা শত্রুকে দুর্বল করে ফেলবে। এ কারণেই ইতিহাসে কখনো ইরানকে বাইরে থেকে এসে কেউ সহজে দখল করতে পারেনি। আলেকজান্ডার দ্য গ্রেট থেকে শুরু করে মঙ্গল বাহিনী ইরান দখলের চেষ্টা অনেকেই করেছে, কিন্তু সবাইকেই ইরানের কঠোর প্রতিরোধের মুখে পরাজিত হতে হয়েছে। ইরানের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে ব্যালিস্টিক মিসাইল বাহিনী। দেশটির কাছে প্রায় 3000 ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যার মধ্যে কিছু মিসাইল পাল্লা 2000 কিলোমিটারের বেশি। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ফাতাহ 1 হাইপারসোনিক মিসাইল, যা মাত্র 336 সেকেন্ডের 870 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের এই ব্যালিস্টিক মিসাইলগুলো এতটাই উন্নত যে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন ইরান খুব সহজে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি, এমনকি ইউরোপের কিছু অঞ্চলে হামলা চালাতে সক্ষম।
এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তি বর্তমানে বিশ্বে অন্যতম সেরা। ইরান বিশ্বের অন্যতম উন্নত কামিকাজের ড্রোন ও গাইডেড ড্রোন তৈরি করছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করে ব্যাপক সফলতা পেয়েছে। শুধু তাই নয়, হুতি বিদ্রোহীরাও এর ড্রোন ব্যবহার করেই মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আন্ডারগ্রাউন্ড সামরিক ঘাঁটি। ইরান তার মিসাইল, ড্রোন এবং বিমান ঘাঁটিগুলো এমন গভীরভাবে মাটির নিচে স্থাপন করেছে যে সেগুলোতে আঘাত হানা প্রায় অসম্ভব। এই ড্রোনগুলো এতটাই কার্যকর যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ড্রোন উৎপাদন বন্ধ করতে বারবার হামলা চালানোর পরিকল্পনা করছে। ইরান সরাসরি যুদ্ধে যাওয়ার পরিবর্তে প্রক্সি যুদ্ধ কৌশল ব্যবহার করে থাকে। এই কৌশলে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর মাধ্যমে যুদ্ধ চালিয়ে থাকে। লেবাননের হিজবুল্লাহ এটি একমাত্র আরব মিলিশিয়া যারা ইসরায়েলের বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করেছে। হিজবুল্লাহর কাছে 40,000 থেকে 1,20,000 রকেট ও মিসাইল রয়েছে, যা ইসরায়েলের জন্য সরাসরি হুমকি। ফিলিস্তিনের হামাস গাজা ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইরানের সরাসরি সহায়তা রয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ গোষ্ঠী রেড সি অঞ্চলে মার্কিন ও পশ্চিমা জাহাজের জন্য বড় হুমকি। সিরিয়া ও ইরাকের মিলিশিয়া বাহিনী ইরানের নির্দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাতে প্রস্তুত। এই বাহিনীগুলি যুদ্ধের সময় ইরানের জন্য এক অতিরিক্ত প্রতিরক্ষা দেয়াল তৈরি করে। ফলে পশ্চিমারা যদি ইরান আক্রমণ করে তাহলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে। ইরান কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পথে রয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা এরই মধ্যে 60% অতিক্রম করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রাথমিক ধাপ। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বলছে ইরান চাইলে মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইসরায়েল এরই মধ্যে ঘোষণা করেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে আমরা তা ধ্বংস করব। তবে বাস্তবতা হলো ইরানের পরমাণু স্থাপনাগুলো এত গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। খামেনি বহুবার বলেছেন, আমরা পারমাণবিক অস্ত্র চাই না, তবে আমরা আত্মরক্ষার জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন করব। তেহরানের ব্যস্ত সড়কগুলো ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে, কিন্তু কূটনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, পশ্চিমা বিশ্ব কি ইরানকে সামরিকভাবে দখল করতে পারবে? ইতিহাস বলে ইরান দখলের স্বপ্ন দেখেছে অনেক সাম্রাজ্য, আলেকজান্ডার থেকে চেঙ্গিস খান, কিন্তু কেউই সফল হয়নি। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানকে দখল করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। কারণ এ দেশ একদিকে প্রাকৃতিক দুর্গ, অন্যদিকে এক আত্মমর্যাদাশীল জাতির প্রতিরূপ। পাহাড়, মরুভূমি, সমুদ্র সব মিলিয়ে ইরান যেন এক অজয় দুর্গ, যার প্রতিটা ইঞ্চি আগ্রাসীদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়াবে। খামেনি চোখ বড় করলেন, মৃদুস্বরে বললেন, যুদ্ধ যদি আসে আমরা প্রতিরোধ করব। আমাদের শিকড় অনেক গভীরে পোতা। ইনশাল্লাহ আমাদের গৌরব ইতিহাসে সব সময় লেখা থাকবে। এমন সময় একজন বৃদ্ধ মুয়াজ্জিন আজানের ধ্বনি তুললেন, যেন আকাশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে প্রতিরোধের বার্তা। তেহরানের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। হালকা বাতাসে শহরের অলি গলিতে ছড়িয়ে পড়ছে রাতের শীতলতা। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সভাকক্ষে পরিবেশ তখন উত্তপ্ত। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও আলোচনার প্রস্তাব এক নিমিষেই উড়িয়ে দিলেন। দৃঢ় গলায় খামেনি বললেন, ইরান হুমকির মুখে মাথা নত করে না। আমাদের নীতি পরিষ্কার, অন্যায়ের কাছে বশ্যতা স্বীকার নয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি প্রচারিত বক্তব্যে খামেনির কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ়, যার প্রতিটি শব্দ যেন এক একটি বুলেটের মতো বিঁধছে ট্রাম্পের কথার দেয়ালে। মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন, ইরানের সামনে দুটো পথ, হয় শান্তিপূর্ণ আলোচনা, না হয় সামরিক ব্যবস্থা। ট্রাম্পের এই কঠোর বার্তার মুখে বিশ্বের চোখ ছিল আয়াতুল্লাহ খামেনির দিকে, কিন্তু খামেনি কোনো ধরনের দ্বিধা না দেখিয়ে সরাসরি প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রস্তাব। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, বুলিং করে বা ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না। এমন প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ঘাড়ে নতুন দাবি চাপিয়ে দিতে চায়, ইরান তা কখনোই মানবে না।
আয়াতুল্লাহ খামেনি ইরানের জনগণের কাছে শুধু রাজনৈতিক নেতা নন, তিনি ইরানের জাতীয় আত্মমর্যাদারও প্রতীক। ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে তার এই দৃঢ় অবস্থান ইরানের সাধারণ মানুষের মনেও নতুন সাহসের জন্ম দিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে খামেনির বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। দেশের মানুষের মধ্যে এখন স্পষ্ট অনুভূতি, তারা একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, যিনি যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির হুমকিকেও ভয় পান না। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ট্রাম্পের কথাগুলো আবারও পুনর্ব্যক্ত করেছেন। ইরানের সামনে শান্তিপূর্ণ সমঝোতার বিকল্প সামরিক ব্যবস্থা। কিন্তু আয়াতুল্লাহ খামেনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র যাই করুক, আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থানের বিষয়ে কোনো আপোষ করব না। বিশেষজ্ঞরা বলছেন, খামেনি মূলত ইরানের জনগণকে এই বার্তাই দিতে চাচ্ছেন, দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে তার অবস্থান শতভাগ পরিষ্কার। পশ্চিমা চাপের মুখে যে কোনো ধরনের আপোষকেই তিনি অগ্রহণযোগ্য মনে করেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব যখন উদ্বিগ্ন, খামেনি তখন আবারও স্পষ্টভাবে বললেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পশ্চিমাদের দাবির মুখে আমরা আত্মসমর্পণ করব না। জাতিসংঘের পারমাণবিক সংস্থা IAEA এর উদ্বেগ থাকা সত্ত্বেও খামেনি নিজেদের নীতিতে অনড় রয়েছেন। তার মতে, ইরান কখনোই পরাশক্তির চাপের মুখে তাদের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে বিসর্জন দেবে না। তেহরানের রাত আরো গভীর হয়েছে। শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে আয়াতুল্লাহ খামেনির বক্তব্যের প্রত্যেকটা শব্দ। সাধারণ ইরানিরা আজ নিজেদের আরো দৃঢ় ও সাহসী মনে করছে। আয়াতুল্লাহ খামেনির শক্তিশালী কণ্ঠস্বর তাদের মনে আশ্বাস জুগিয়েছে, পশ্চিমের হুমকি যত প্রবলই হোক, ইরান তার নিজস্ব পথে অটুট থাকবে। একটি জানলার পাশে দাঁড়িয়ে একজন প্রবীণ ইরানি নাগরিক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, এই মানুষটি আমাদের সাহসের উৎস। যতদিন তিনি আছেন, ইরান মাথা নত করবে না। বাইরে তেহরানের আকাশে তখন তারার আলো আরো স্পষ্ট হয়ে উঠছে। আয়াতুল্লাহ খামেনির এই সন্ধ্যার বার্তাই হয়তো ভবিষ্যৎ ইরানের পথ নির্দেশ করবে।